আপনার বাড়ির লোককে একবার ডাকুন। কেন ডাক্তারবাবু, কি হচ্ছে? আমার খুব খুব কঠিন অসুখ কিছু? না না, কিছু টেস্ট করতে দেওয়ার আছে, আপনি ডাকুন না। জানতাম তো, আমি মন বলছিল এবার যে আমি আর বাঁচবো না গো। কি হলো, ডাকুন। ডাক্তারবাবু, ডাক্তারবাবু একটু ভেতরে ডাকছে। হ্যাঁ না বাবা, ও একা এলেই হবে। না না, আমরাও আসবো। পার্বতী এসো, এসো বাবাজি, এসো। আপনারা বসুন। হ্যাঁ, বসো বাবা, বসো। আপনি একটু বাইরে যান না। আমি? হ্যাঁ, আপনার সঙ্গে যা কাজ সেটা হয়ে গেছে। আপনার আপনার যা বলার আপনি আমার সামনে বলতে পারেন। ময়না, উনি যখন তোমাকে বাইরে যেতে বলছেন তখন তুমি বরং বাইরেই যাও মা। ডাক্তারবাবুর কথা শুনতে হয়। ময়না, তুমি যাও, বাইরে গিয়ে একটু বসো, আমরা এখনই আইতেছি। তোমার কি শরীর খান খুবই খারাপ লাগতেছে? মানে তুমি একা একা বাইরে বইতে পারবা তো? না না, আমার শরীর এখন খুব একটা খারাপ লাগছে না। আচ্ছা, আমি বাইরে যাচ্ছি। ডাক্তারবাবু, 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 আমার মেয়ের কি কি হয়েছে ডাক্তারবাবু? মানে আপনি কি সিরিয়াস কিছু সন্দেহ করছেন? হ্যাঁ, আপনারা এত ভেঙে পড়বেন না, আর এই সময় মাথা ঠান্ডা রাখতে হয়। হ্যাঁ, বুঝতে পারছি সবই ডাক্তারবাবু, কিন্তু খুব টেনশন হচ্ছে যে। ওর স্বামীকে? আমি ডাক্তারবাবু, আমি আপনার লগে টেলিফোনে অ্যাপয়েন্টমেন্ট করছিলাম। আপনার স্ত্রীর ইমিডিয়েট কিছু টেস্ট করা প্রয়োজন। টেস্ট? কি টেস্ট? সেগুলো সব আমি এখানে লিখে দিচ্ছি, তবে সিমটমগুলো দেখে আমার কিন্তু খুব একটা কিছু ভালো মনে হচ্ছে না। আপনাদের আমার কাছে অনেক আগেই আসা উচিত ছিল। ডাক্তারবাবু জানেন, আমাদের আমাদের আগে থেকে কিচ্ছু জানাই লিখবো, আমাদেরকে অন্ধকারে রেখে দিয়েছিল। মেয়েকে যখন টেলিফোন করলুম তখন তোর গলা শুনে বুঝতে পারছিলুম মেয়েটার আমার শরীর ভালো নেই গো। তাই জন্যে তো আমি আর ওর বাবা উপযাচক হয়ে ছুটে আসলুম ডাক্তারবাবু। দেখেন ডাক্তারবাবু, এমনিতে আমার স্ত্রী খুব একটা লজ্জাশীলা নন। কয়েকদিন ধরে তিনি কইতেছিলেন তার পেট খান ব্যথা করতেছে, বিছানা ছাইরা উঠতেও পারতেছিলেন না। আমরা বাসায় সকলে ভাবছিলাম বুঝি হজমের গোলমাল বা ওই জাতীয় কিছু। প্রসঙ্গত আপনারে কই, আমি একজন ডাক্তারের বাসার ছেলে। আমার জ্যাঠামশাই ডাক্তার, ডক্টর জিতেন্দ্র নারায়ণ চৌধুরী। তাই নাকি? আরে উনি তো বিখ্যাত মানুষ, আমাদের সকলের প্রণম্য। কিন্তু
তাহলে আপনার ওনার কাছে না গিয়ে আমার কাছে। দেখেননি কো উনি? কি? আমার স্ত্রী ওনারে দেখাইতে চান নাই। বাবা জীবন, ওইসব বাজে কথা বলে না কোনো লাভ নেই গো। ওর জীবনের তোমাদের কাছে কোনো দামই নেই। আহ তুই চুপ করো না। আমরা তো ডাক্তারের কাছে এসেছি মেয়ের চিকিৎসার ব্যাপারে কথা বলবো বলে, নাকি? আপনারা তাড়াতাড়ি পরীক্ষাগুলো করার ব্যবস্থা করুন, আর পারলে আপনার জ্যাঠামশাইয়ের সাথে একবার কনসাল্ট করে নেবেন। দেখুন, আমি মেয়ের বাবা, তো মেয়ের কি অসুখ হয়েছে বলে আপনি সন্দেহ করছেন সেটা যদি একটু খুলে বলেন, মানে যদি একটু আভাস দেন তাহলে খুব ভালো হয়। আমার মনে হচ্ছে আপনার মেয়ের পেটে মারাত্মক ঘা হয়েছে। ঘা? আলসার, আর সেটা অলরেডি অনেকটা ক্ষতি করে ফেলেছে। যদিও টেস্ট না করে সেটা বোঝার কিছু উপায় নেই, তবুও তুমি তো বাঁচলে, আর শুধু তুমি কেন, তোমাদের বাড়ির সবাই বাঁচলো। তোমরা তো কেউ চাও না না আমার মেয়েটা প্রাণে বাঁচুক। আচ্ছা পার্বতী, তুমি দয়া করে থামবে, থামো একটুখানি। না, থামবো না। এতদিন তুমি আমাকে থামিয়ে রেখে দিয়েছো, কিন্তু আর না, আর তুমি আমাকে থামাতে পারবে নাই বলে রাখলো। যদি আমার মেয়ের কিছু হয়, কারোর তো আর কিছু হবে না গো। ক্ষতি তো চাওয়ার আমারই হবে না। শুনুন, আপনাদের ব্যক্তিগত ব্যাপারে আলোচনা করার জায়গা তো এটা নয়। পরে আপনার বাইরে কোথাও সেটা সেরে নেবেন। তাছাড়া বাইরে অন্যরা অপেক্ষা করে আছে। এই যে বাবা জীবন, তোমাকে একটা কথা বলে রাখি, আমার মেয়ের যদি কিছু হয়েছে না, আমি ছাড়বো না, তোমাদের কাউকে ছাড়বো না বলে রাখলুম। মা, তুমি অনেকক্ষণ থেকে আমার স্বামীকে অনেকভাবে অপমান করছো। নেহাতি উনি ভালো মানুষ বলে তোমার মুখে মুখে কোনো কথা বলছে না গো। ডাক্তারবাবু, আপনি আমার মায়ের কথায় কিছু মনে করবেন না। উনি অমন ধারারই মানুষ। আর আমার স্বামী আমার যথেষ্ট খেয়াল রাখেন। আমি ওনার কথা শুনি না গো। তাই বলছি ডাক্তারবাবু যে ওনার কোনো দোষ নেই গো, আপনি যেন ওকে ভুল বুঝবেন না। দাদা, এখন কিন্তু একদম আর অনিয়ম করা চলবে না। আপনি ভীষণ ভয় পাইয়ে দিয়েছিলেন আমাদের। এই দুটো দিন দিদিভাইয়ের যে কিভাবে কেটেছে না। দেখো মেজ বৌমা, অসুস্থ হওয়াটা তো কারো হাতে থাকে না। মানে আমি তো এমন কিছু করিনি যাতে। দাদা, অসুস্থ হওয়াটা কোনো না কোনো ভাবে তো নিজের হাতে থাকেই। এই যেমন তুমি ধরো, তোমার ক্ষেত্রে তুমি তোমার টেনশন বাড়িয়েছো, ব্লাড প্রেশার বাড়িয়েছো। হ্যাঁ, তুমি নিজেই একটা ব্যাপারে জড়িয়েছো বলেই তো। এসব কথা থাক না। সেই ভালো দাদা, আজ বরং গোটা দিনটা আপনি বিশ্রাম নিন। যে যে কাজগুলো ক্যান্সেল করার কথা ছিল সেসব ক্যান্সেল হয়েছে তো? দাদা, এসব নিয়ে আমরা বরং পরে কথা বলবো।
আজ থাক। ওর বলে কি আদৌ কোনো সময় আছে আমাদের হাতে? আরে সেসব হচ্ছে, বাড়িতে তো আরো লোক আছে নাকি? তোমাকে এসব নিয়ে মাথা ঘামাতে হবে না এখন। মাথা ঘামাতে হবে শাশ্বতী। আমি প্রথম থেকেই মাথা ঘামিয়েছিলাম এ ব্যাপারে, এবং শেষ পর্যন্ত আমিই মাথা ঘামাবো। যে কাজটা আমি শুরু করেছিলাম সেই কাজটা আমি শেষ করতে যাচ্ছি। দাদা বললাম তো, পরে হবে এসব। দাদা, ক্যান্সেল করতে কি আর সময় লাগে? সে তো যখন তখনই করা যায়। আর লোকের কাছে ছোট হওয়া বলছেন, সে তো আমরা এমনিও ছোট হব, অমনিও ছোট হব। শুধুমাত্র আপনার মতামতের অপেক্ষায় আমরা ছিলাম। এখন আপনি যখন বলছেন তখন দেখো বৌমা, এরকম একটা সুলক্ষণা মেয়ে, ওকে দেখে আমার মনে হয়েছিল যে ঈশ্বর ওকে আমার কাছে পাঠিয়েছেন। তারপর ওই থাকতে থাকতে আমার মনে হলো আমার মৃত মার সঙ্গে কি সাংঘাতিক মিল। তারপর আমার একটা বদ্ধমূল ধারণা হলো যে একমাত্র এই মেয়েটাকেই আমার পুত্রবধূ করা যায়। তাই আমি তোমাদের সকলের বিরুদ্ধে, যাকে থাক ওসব কথা, মানুষ মাত্রই ভুল হয়, আমারও হয়েছিল। না না, মেয়েটিকে নির্বাচনে আমি কোনো ভুল করিনি, এমন কথা আমি বলছি না। আমার ভুল হয়েছিল আমার বিশ্বাসে। আমার বিশ্বাস হয়েছিল যে মেয়েটি সৌম্যকে বিয়ে করতে সংকোচ বোধ করছে, কিন্তু আপত্তি করছে না। তাই মেয়েটি যখন ব্যাকুল হয়ে এসে আমাকে বলল, কি বলেছিল কি ও সেদিন তোমাকে? বলল যে এই বিয়েটা আমি করতে পারবো না জেঠু, আমাকে কোনো কারণ জিজ্ঞেস করো না, এই বিয়ে থেকে তুমি আমাকে মুক্তি দাও। সেই দিন সেই মুহূর্তে পৃথিবীটা দুলে উঠেছিল আমার চোখের সামনে। তারপর আমি আমার নিজের মনকে অনেক সংযত করেছি। নিজের মনকে বললাম, যে বন্ধনে বাধা পড়তে চাইছে না তাকে জোর করে আটকে রেখে কোনো লাভ নেই। আচ্ছা, রঞ্জা কি বাড়িতে নেই? না না না, ও এখানে থাকার ব্যাপারে যেন কোনোভাবে অসম্মানিত না হয়। যেমন আছে তেমন থাক। ও নিজে থেকে যেতে না চাইলে কেউ ওকে জোর করে চলে যেতে বলো না। জেঠুমনি, এই তো, আমি তো তাই ভাবছি যে মেয়েটা গেল কোথায়। এতক্ষণ এসেছি, একবার দেখা করলো না। এখন কেমন আছেন জেঠুমনি? ভালো ভালো। তুমি? না রঞ্জা, জেঠু এখন বিশ্রাম নিচ্ছেন, তুই পরে কথা বলিস। তাছাড়া এখন বেশি কথা বলাও বারণ। সে কথা তো ও জানি। আমি বেশি সময় নেব না, একখান কথা কয়ে চলে যাবো। না না, তুমি বলো মা, বলো। তবে তুমি নিশ্চয়ই এক্ষুনি এই কথাটা বলবে না যে আজই তুমি এ বাড়ি ছেড়ে চলে যেতে চাইছো। আপনি তো জানেন জেঠুমনি, এই এত বড় পৃথিবীতে আমার যাওয়ার কোনো জায়গা নাই। আমার আর কোনো আপত্তি নাই জেঠুমনি। আপনি যদি আমারে এ
মহাশয় পুত্রবধূ হিসেবে মাইনা লইতে চান তাহলে শোনো রঞ্জা, শোনো, আমার দাদাকে কিন্তু কোনোভাবে কনসিডার করো না তুমি। রঞ্জা, সত্যিটা আমি মেনে নিয়েছি। তুমি নিশ্চিন্তে থাকতে পারো যে এই নিয়ে আমার মনে আর কোনো দ্বন্দ্ব থাকবে না। জেঠুমণি, ভুল আমার আছিল জেঠুমণি। আপনারা সকলে যদি আমারে আপনাকে সকলের পায়ে একটু ছাড়ি দেন তাহলে আমি তো অন্য। রঞ্জা, দেখ রঞ্জা, ব্যাপারটা কিন্তু আর ছেলে খেলার জায়গায় নেই। আজ তোর একরকম মনে হচ্ছে, কাল হয়তো অন্যরকম মনে হবে, তখন একটা নতুন পরিস্থিতির সৃষ্টি হবে। আমরা এখন আর কোনো অন্য পরিস্থিতি অ্যাকসেপ্ট করতে পারবো না। না মা, আর কোনো পরিস্থিতি সৃষ্টি হইব না। শোন, তুই বলছিস বটে, কিন্তু আমরা না আর তোর ওপর ঠিক ভরসা রাখতে পারছি না, বিশ্বাস কর। শোনো, একটা কথা বলি, আমরা আর এই ব্যাপারে জড়াবো না। তুমি সৌম্যর সঙ্গে নিজে কথা বলে নিও এবং সৌম্য এই ব্যাপারে যা সিদ্ধান্ত দেবে সেটাই হবে। হ্যাঁ, আমার মনে হয় সেইটাই সব থেকে ভালো উপায়। সেটা ঠিক, যতই হোক ওরাই তো দুজন সারা জীবন একসাথে থাকবে। ওরা যদি নিজেদের মধ্যে ব্যাপারটা অ্যাকসেপ্ট করে নিতে পারে তাহলে ঠিক আছে। এখন সৌম্য কি বলে তার উপর সব কিছু নির্ভর করছে। ও যদি বলে যে ও বিয়েতে রাজি, তাহলে বিয়েটা হবে। আর যদি বলে যে না, ও বিয়েটা করতে চাইছে না, তাহলে বিয়ে হবে না। দাদার ওপর ভবিষ্যতে আর কোনো দায় বর্তালো না, তাই না? তোমরা মেয়েটাকে বড্ড বেশি বিব্রত করছো। ও তো আমাদের কম বিব্রত করেনি দাদা। ঠিক আছে ছোটকা, সৌম্যবাবুই তাহলে যা কনে কইবেন। তো আপনারা আমার গুরুজন, সেই হিসাবে আমি আপনাকে নিকটে আমার মতখান জানিয়ে রাখলাম। ঠিক আছে, কাল সকাল অবধি আমরা তোমাদের ফাইনাল ডিসিশনের জন্য অপেক্ষা করব। না, আই মিন সৌম্যর ফাইনাল ডিসিশনের জন্য।